পারস্য অর্থাৎ ইরান বিশ্বের প্রাচীনতম ধারাবাহিক প্রধান সভ্যতার আবাসস্থল। প্রত্নতাত্ত্বিকদের মতে পারস্য ইতিহাসের শুরু হয়েছিল প্যালিওলিথিক যুগের মাঝামাঝি অর্থাৎ 1,00,000 বছর আগে থেকে। জার্মান দার্শনিক জর্জ উইলহেম ফ্রেডরিক হেগেল পারস্যদের প্রথম ঐতিহাসিক মানুষ বলে অভিহিত করেছেন। ইরান সারা পৃথিবীর কাছে পরিচিত এর সমৃদ্ধ সংস্কৃতি এবং যুগ যুগ ধরে শিল্প, সাহিত্য ও বিজ্ঞানে এর তাৎপর্যপূর্ণ অবদানের জন্য। পৃথিবীর প্রথম সাম্রাজ্য এবং পরাশক্তি, মহান একটি জাতি, অসম্ভব সুন্দর এই দেশ, চমৎকার এখানের মানুষ। আমার কাছে পৃথিবীর সেরা এবং অসাধারণ একটি দেশ হচ্ছে ইরান। অসম্ভব সুন্দর এই দেশটিতে আমি ভ্রমণ করেছিলাম এবং আমার চোখে দেখা ইরানকে আমি আপনাদের সামনে তুলে ধরব। আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন প্রাচীন পারস্য সভ্যতার এই ইনক্রেডিবল ইরানকে। ঢাকা থেকে সকাল 5টায় জাজিরা এয়ারওয়েজের একটি ফ্লাইট যোগে পৌঁছে যাই কুয়েতে। এখানে 1 ঘন্টা ট্রানজিট ছিল। নাও মাই নেক্সট ফ্লাইট টু তেহরান। সো ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত আমার সাথে ইরান ভ্রমণে, এবং দেখতে থাকুন বাংলাদেশ থেকে সরাসরি ইরান ভ্রমণের উপরে নির্মিত আমার এই ট্রাভেল ব্লগগুলি। ফার্স্ট টাইম তেহরান যাচ্ছি। অনেক কাঙ্ক্ষিত একটা জার্নি ছিল। আমি অনেক দিন থেকে ট্রাই করছিলাম ইরানে ট্রাভেল করার জন্য, বাট বেশ কিছু কারণে সেটা সম্ভব হচ্ছিল না। তো শেষ পর্যন্ত ইরানে যাচ্ছি, তো অনেক এক্সাইটেড। কুয়েত এয়ারপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন, অনেক বড় একটা এয়ারপোর্ট। আমি চিন্তা করছি এই সেই কুয়েত, যে কুয়েত নিয়ে এত যুদ্ধ ইরাকের সাথে, সাদ্দাম হোসেন ধ্বংস হলো, কত কাহিনী হলো। ছোটবেলা একটু একটু মনে পড়ছে যে কুয়েতের সাথে যুদ্ধ, উপসাগরীয় যুদ্ধ। Your life jacket outside the aircraft. Now, in preparation to take off. Klar. نعلمكم بأن التدخين على محمد وآل محمد. প্লেনটি টেক আপ করার পরে প্রথমে ছোট একটি বাচ্চা ইয়া মোহাম্মদ বলে ডাক দেওয়ার সাথে সাথে প্লেনের অলমোস্ট সব ইরানিয়ানরা ইয়া মোহাম্মদ বলে সাথে আরো কিছু বলতেছিলেন। তো আমি পুরোটা বুঝতে না পারলেও পরবর্তীতে একই ঘটনার রিপিট দেখেছি আরো একবার টেক আপের সময়। তো আমরাই বুঝতে পারলাম ওরা এই ব্যাপারটা ফলো করেন। জাজিরা হচ্ছে একটি বাজেট ক্যারিয়ার। এখানে নর্মালি খাবার ইনক্লুডেড থাকে না। তো আপনি যখন টিকিট পারচেস করবেন, আপনি আপনার পছন্দ অনুযায়ী খাবার অর্ডার করে রাখতে পারেন। ঢাকা থেকে তেহরানের স্ট্রেট লাইন ডিস্টেন্স হচ্ছে 3965 কিলোমিটার, এবং আমরা ওদের চেয়ে 2.5 ঘন্টা আগানো। ইরানের লোকাল টাইম 11:30 তেহরানে পৌঁছাবো, যা আমাদের দুপুর 2টো। আমরা ইতিমধ্যে ইরানের আকাশ সীমায় চলে এসেছি। আপনারা অনেক বড় বড় পর্বতমালা দেখতে পাচ্ছেন। পৃথিবীতে যে কয়টা পর্বত বেষ্টিত দেশ আছে তার ভিতরে ইরান অন্যতম একটি। এ সকল পর্বতমালা ইরানকে রক্ষায় প্রাকৃতিক ওয়াল হিসাবে কাজ করছে, যার কারণে সেই প্রাচীন পারস্য থেকে আজকের এই ইরান পর্যন্ত কেউই আক্রমণ করে জয় করতে পারেনি। আমরা এখন অবতরণ করলাম ইমাম খোমেনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তেহরানে। এক সময়ের অনেক ব্যস্ত এই এয়ারপোর্টটিতে এখন তুলনামূলকভাবে কম উড়োজাহাজই ওঠানামা করছে। পারস্য তথা ইরানের মাটিতে পা রাখলাম। আমার জন্য খুবই আনন্দের একটা মুহূর্ত। এখন অনেক কাঙ্ক্ষিত একটা জার্নি ছিল আমার জন্য। বর্তমানে অনেক যাচাই বাছাই করছেন ওনারা ইরানে ভিসা ইস্যু করার ক্ষেত্রে। আর বাংলাদেশ থেকে আর একটা যেটা বড় প্রবলেম, এখানে ডিরেক্ট কোনো ফ্লাইট নেই, আমাদের ট্রানজিট ফ্লাইট নিয়ে আসতে হয়, এবং ফ্লাইটও সিলেক্টেড, যার কারণে এয়ার ফেয়ারটা এতটা বেশি, যা ইউরোপ আমেরিকার টিকিট ফেয়ারের চেয়েও অনেক বেশি। দূর থেকে টার্মিনালটি দেখে অনেক ছোট মনে হলেও ভিতরে এসে দেখলাম মোটামুটি অনেক বড়ই আছে, একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মতোই। আর এই সময় যাত্রীর মুভমেন্ট খুবই কম ছিল, যার কারণে এয়ারপোর্টটি ছিল অনেক নীরব। তো ইমিগ্রেশন শেষ করলাম, এখন ব্যাগেজ এরিয়া। তো ইমিগ্রেশন একটা মজার কাহিনী হয়েছে।
ওখানে দেখলাম অনেক যাত্রী স্ট্যান্ড বাই আছে, মেবি সাতপেশিয়াজ বা এই ধরনের কিছু ওরা সন্দেহ করছে। তো আমার কিছুটা টেনশন হচ্ছিল অ্যাকচুয়ালি কি নাকি পেঁচায়, বাট টেনশন আবার মানে এটা জাস্ট নর্মাল, ওইরকম কিছু না, কারণ আমরা অলরেডি থার্ড পাসপোর্ট চলছে আর কি। তো ওইরকম কোনো ভয়ের কিছু ছিল না যে মানে ডিপোর্ট করবে। আমি ভাবছিলাম হয়তো হোটেল বুকিং আমি পুরো 9 দিনের করিনি, জাস্ট ফার্স্ট 2 ডেজ করেছি, বাকিটা ওখানে যেয়ে করবো। তো এটা হয়তো কিনা এটা ওরা ধরে তোমার বাকি দিনের হোটেল বুকিংগুলি কোথায়, সমস্যা হয়নি, খুবই হেল্পফুল। জাস্ট মনে হয় 1 মিনিটেরও কম সময় নিচ্ছে আমার ইমিগ্রেশন করার জন্য। ইভেন আমার অন্য কোনো ডকুমেন্টসও দেখতে চায় না, জাস্ট বললো ব্রো খালাস। ওকে, খুবই চমৎকার একটা এক্সপিরিয়েন্স নেবে ইরানে আলহামদুলিল্লাহ। তো ব্যাগেজের জন্য ওকে ব্যাগ চলে আসছে। ওকে, জাজিরা, ইয়া দিস ইজ মাই ব্যাগ। ছোটো একটা ব্যাগ নিয়ে আসছি কারণ আমি জাস্ট ট্রাভেলিংয়ে আসছি। তো পরবর্তী কাজ হচ্ছে সিম কার্ড নিতে হবে একটা, কারণ সিম কার্ড কিনে ইন্টারনেট অ্যাক্টিভ করা না পর্যন্ত আমি কোনো কাজ করতে পারছি না। সো সিম কার্ড কিনবো, তারপর ট্যাক্সি করে তেহরান শহরে হোটেল গুলিস্তান প্যালেসের কাছে, গ্রান্ড বাজারের কাছে আমি ওখানটায় হোটেল নিয়েছি, যে ঐতিহাসিক জায়গাগুলো একদম ওয়াকিং ডিস্টেন্স। তো এই এয়ারপোর্টে এসে একটা মজার এক্সপিরিয়েন্স হলো, এই যে ভদ্রলোক ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, যেটা আমাদের এয়ারপোর্টেও হয়, যে যারা হাজি যাত্রী হজ করতে যাচ্ছে বা ওনাদের জন্য স্পেশাল কিছু সার্ভিস। তো ওনারা আমার নাম ধরে আমাকে কল করলো, তো হচ্ছে আমাকে জিজ্ঞেস করলো এটা তোমার নাম কেনা, আমি বলছি হ্যাঁ। তো সেম নামে আর একজন ছিল, তো ওরা ভুল করে কিছু গিফট আমাকে দিল, তখন আমি ওদেরকে জাস্ট ওদের ভুলটা শুধরিয়ে দিলাম। নাম সেম বাট হচ্ছে আমি সেই পার্সন না। তো তারপর বিনয়ের সাথে ওদের গিফটগুলি আবার আমি ওদের হাতে ফিরিয়ে দিলাম। ওকে, তো আপনাদেরকে দেখাই ওনাদের এয়ারপোর্টটা, ছোট বাট কিন্তু সুন্দর দেখেন। কারণ আপনারা জানেন ইরানে এত স্যাংশন, মানে পশ্চিমারা এত স্যাংশন দিয়ে রাখছে, এখানে ওইরকম ডেভেলপ মানে সব কিছু থমকে মানে যেন যায় বা ধ্বংস হয়ে যায়, এটাই ওরা চেষ্টা করছে। বাট মাশাল্লাহ এদের শক্ত যে নেতৃত্বে এদের দেশ ঘুরে দাঁড়াচ্ছে বা মানে ঠিকঠাক মতনই চলছে বলা যায় আর কি। আমার কাছে খুবই ভালো লাগতেছে এসে আর কি। তো যাই হোক, ওকে, একদম শেষ মাথায় চলে আসছি সিম কার্ড কেনার জন্য। ওকে, আমি একদম মানে টার্মিনালের ওই প্রান্তে আমি ওখানে নেমেছিলাম। এখানে এক ভাইয়ের সাথে পরিচয় হলো, ওনার নাম হচ্ছে আমির। ওনার ট্যাক্সিতে করে আমি হচ্ছে এখন আমার গুলিস্তান হোটেলে যাব। সো খুবই হেল্পফুল, ফ্রেন্ডলি। তো দেখা যাক, শুরুটা এখন পর্যন্ত স্মুথ তেহরানে নামার পরে। তো আশা করছি শুরুটা যেহেতু স্মুথ হচ্ছে, শেষ দিন পর্যন্ত আলহামদুলিল্লাহ স্মুথলি এখান থেকে এক্সিট হয়ে আমার দেশে আবার ব্যাক করব। ওকে, সো দেখেন কতটা নিরিবিলি, হ্যাঁ না বলে অ্যাক্সিডেন্ট। আমরা এখন এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি, আর ওই যে ওখানটা থেকে উঠেছি নিচ থেকে একদম আন্ডারগ্রাউন্ড হয়ে কার এক্সিট। এ হচ্ছে এটিসি বা এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার। ওকে, سلام عکجان خوب هستی؟ تنجی شما আইকেএ এয়ারপোর্ট থেকে তেহরান সিটি সেন্টারের দূরত্ব হচ্ছে 55 কিলোমিটার এবং ট্যাক্সিতে সময় লাগে 40 মিনিটের মতো। আর এই পথের ট্যাক্সি ফেয়ার হচ্ছে 20 ইউরো। বিদেশি কারেন্সির হিসাবের ক্ষেত্রে ওরা ইউরোটাকেই ফলো করে, ওদের ওয়েবসাইট সব জায়গায় ইউরোর হিসাবটাই দেখবেন, যেহেতু আমেরিকার সাথে ওদের একটা সমস্যা চলছে যেটা আপনারা সবাই জানেন। তবে এখানে ইউএসডি কিংবা ইউরো দোনোটাই চলছে। এয়ারপোর্ট থেকে আমার মোবাইল সিম কার্ড কেনা হয়নি, কারণ এখানে দাম একটু বেশি ছিল, তাই আমি ঠিক করলাম বাইরের কোনো মার্কেট থেকে নেব এবং আমির এ ব্যাপারে আমাকে হেল্প করবে, ওর পরিচিত একটা জায়গায় নিয়ে যাবে যারা সবকিছু সেট আপ করে দিবে। অনেকেই আমরা মনে করি ইরান হচ্ছে একটি গরম প্রধান দেশ, কিন্তু এখানে শীত আসে, এরপরে বসন্তও আসে। অনেক জায়গা আছে যেখানে স্নোফল হয়, অনেক মাউন্টেন আছে যা সব সময় বরফ দিয়ে আচ্ছাদিত থাকে।
রাস্তার ডান সাইডে আপনারা এখন দেখতে পাচ্ছেন রুহুল্লাহ খমেনির হোলি শিরিন। আপনারা বুঝতেই পারছেন যে ইরানিয়ানদের কাছে উনি কতটা সম্মানিত, কতটা মান্য, সর্বোচ্চ উচ্চ স্তরের একজন ভালোবাসার ব্যক্তিত্ব। গাড়ির অডিও প্লেয়ারে একটি পার্সিয়ান সং প্লে হচ্ছিল, যা আমার কাছে শুনতে খুবই ভালো লাগছিল, যদিও আমি এর অর্থ কিছুই বুঝতে পারছিলাম না। আসলে সঙ্গীতের একটা নিজস্ব ভাষা আছে, আপনি অন্য ভাষাভাষীর হলেও আপনার কানে পৌঁছে একটা ভালো লাগার অনুভূতি তৈরি করে। খুবই চমৎকার একটি ওয়েদার, সামনে মাউন্টেন আছে, যদিও ক্যামেরায় হয়তো আসছে না, তার উপরে বরফ আচ্ছাদিত। এখন এখানে বসন্ত চলছে, শীতপ্রধান দেশের মতো অনেকটা লাগছে এবং সেই রকম গাছপালাও এখানে দেখা যাচ্ছে। আমরা অলরেডি তেহরান শহরের ভিতরে চলে আসছি। গাড়ি পার্কিং করে আমির আমাকে নিয়ে ওর পরিচিত সেই মোবাইল শপে চলে আসলো। কোনো শর্ট প্যাকেজ ছিল না, আমি যেহেতু 9 দিন থাকবো, আমার 10 দিনের কোনো প্যাকেজ হলেই ভালো ছিল। তো বাধ্য হয়ে আমি 30 দিনের একটা প্যাকেজ নিয়েছিলাম, 20 জিবি ইন্টারনেট সহ। গাড়িতে ওঠার আগে আমরা একটা জুস বারে চলে আসলাম, কারণ আমি চাচ্ছিলাম এ ধরনের কোনো খাবার খেতে। ও আমাকে জিজ্ঞাসা করলো যে তুমি কোন ফলের জুসটা বেশি পছন্দ করো। আমি ওকে বললাম যেহেতু তোমার দেশে ফার্স্ট টাইম এসেছি, তো তুমিই জানো এখানের স্পেশাল জুস কোনটা বা সবাই বেশি পছন্দ করে, অনেক টেস্টি। তখন ও আমাকে বলল যে এখানে একটা আইসক্রিম পাওয়া যায় যেটা খুবই মজাদার, সবাই পছন্দ করে, ইভেন ও নিজেও অনেক সময় এখানে খেতে চলে আসে। এটা শোনার পরে আমি ডিসিশন চেঞ্জ করলাম এবং দুজনের জন্যই সে আইসক্রিমটা নিয়েছিলাম। মুখে দিতেই ফিল করলাম এটা আসলেই ডিফারেন্ট এবং অসাধারণ টেস্টের। এখানে ছিল 3টা ফ্লেভারের আইসক্রিম, সাথে হানি, বেশ কয়েক ধরনের বাদাম এবং ফ্রুটস দিয়ে আমাদের সামনে সার্ভ করলো। এর দাম ছিল বাংলাদেশি টাকার 230 থেকে 40 টাকার মতো। তো আমি ইরানে এসে, অর্থাৎ তেহরানে নামার পরে প্রথম ইরানের যে খাবারটা টেস্ট করেছিলাম সেটা ছিল পার্সিয়ান একটা আইসক্রিম। দূরে দেখা যাচ্ছে আলবোর্জ পর্বতমালা। ইরানের পর্বতগুলির নাম অনেক চমৎকার, যেমন কার্কাস, জাগরোজ। আশা করছি ওগুলিও আমি পরবর্তীতে দেখব। দেখে মনে হচ্ছে যেন কোনো একটা শীতপ্রধান দেশের শহর, উইন্টার একটা ভাইব। খুবই চমৎকার, ঐতিহ্যবাহী এই তেহরান শহর। This front your hotel, okay? We should go to here. আমাকে হোটেলের সামনে ড্রপ করে ও চলে গেল। এই এরিয়াটি হচ্ছে তেহরান শহরের মধ্যবর্তী একটি এরিয়া, যেখানে আপনি ওল্ড টাউন কিংবা নিউ টাউন দুটোটারই আমেজ পাবেন। ওই যে গাছ দেখা যাচ্ছে দূরে, এটার পরেই হচ্ছে মেট্রো স্টেশন। তো এখান থেকে যোগাযোগ ব্যবস্থাটা খুবই ইজি হবে। আর শুধু তেহরান নয়, ইরানের অলমোস্ট সব বড় শহরেই মেট্রো রয়েছে। আপনি যদি সেই মেট্রো রুট একবার আয়ত্তে আনতে পারেন, তবে আপনার সময় এবং অর্থ দুটোটাই বেঁচে যাবে, কারণ এখানে মেট্রোতে ভ্রমণ করা খুবই চিপ। রোডঘাট কত সুন্দর এবং ক্লিন, দেখেন কোনো ময়লা নেই, লাইক ইউরোপের কোনো শহরের মতোই আর কি। হচ্ছে হোটেলের রিসেপশন। ওকে, তো এই হচ্ছে আমার রুম। আমি জাস্ট চেক ইন করে একটু ফ্রেশ হলাম এবং যে ড্রেস পরে এসেছি সেম ড্রেস পরেই এখন আবার দ্রুত বেরিয়ে যাব। হয়তো 1 ঘন্টা একটু রেস্ট নিলে ভালো হতো, কিন্তু সেই সময়টা আমার কাছে নেই। তো আমি চাচ্ছি এখন আমার এই গুলিস্তান হোটেলের কাছে যে 2-3টা ল্যান্ডমার্ক আছে, গুলিস্তান প্লেস, গ্র্যান্ড বাজার, পরে হচ্ছে মিলাদ টাওয়ার, একটু দূরে, এগুলি আমি ঘুরে দেখব। আর হচ্ছে আমি একটা ডাবল রুম, যেটা আমার সাথে অলওয়েজই হয়, সিঙ্গেল রুম পাই না, তো ডাবল রুমই নিতে হয় বেশি ভাড়া দিয়ে। আর রুম এলোমেলো, জাস্ট শরীর ছিটে রাখছে। আর এই হচ্ছে আমার হোটেল থেকে, এই যে দেখেন একদম উইন্ডো ভিউ, খুবই সুন্দর। তেহরানের ওল্ড সিটি এটা। তো আমি হচ্ছে এখন হোটেল রুম থেকে বেরিয়ে পড়লাম, যাচ্ছি ফার্স্ট টাইম তেহরান সিটি এক্সপ্লোর করার জন্য। তেহরান বা মিশরে আমি সেম জিনিস দেখছি যে 2-3 তলা যে হোটেলগুলি থাকে, এখানে নর্মালি কোনো লিফট থাকে না। আমি আমার রুম হচ্ছে 2nd ফ্লোরে, এটা হচ্ছে 1st ফ্লোর। এখানে হচ্ছে ডাইনিং। তো আমাদের দেশে যেমন উবার খুব পপুলার, এখানে হচ্ছে স্ন্যাপ অ্যাপ। তো এখানে যে আছেন ভদ্রমহিলা, উনি হচ্ছে আমাকে এটা ডাউনলোড করায় হেল্প করে, উনি ইনস্টল করে দিচ্ছে। তো এখন আমি হচ্ছে যে কোনো জায়গায় মুভ করার জন্য, মানে কাছাকাছি ডিস্টেন্সগুলোতে স্ন্যাপ অ্যাপ ইউজ করব, যেটা আমার জন্য অনেক সাশ্রয়ী হবে।
তো ওকে, আমি একটু প্যারায় আছি কারণ অলরেডি সূর্য মানে বিকাল হয়ে গেছে এরকমটা মনে হচ্ছে। তো আমি এখনও বেরোতে পারিনি হোটেল থেকে। স্ন্যাপ অ্যাপে গাড়ি কল করে আমি ওয়েট করছিলাম, এখনো 5 মিনিটের মতন সময় লাগবে। তো আমি রিসিপশনে না থেকে বাইরে বেরিয়ে আসলাম, হোটেলের সামনের দিকটা আপনাদের সাথে শেয়ার করছি। রোডঘাট খুবই সুন্দর, আর যে সাইনবোর্ডগুলি আছে আর সবগুলি পার্সিয়ান ভাষায় লেখা, যেটা আমি পড়তে পারছিলাম না, আমাকে ট্রান্সলেটর ইউজ করতে হচ্ছিল। আরেকটা ব্যাপার খেয়াল করলাম, তেহরানে আসার পরে তেহরান কিংবা ইরানের যত মানুষ এখন পর্যন্ত দেখেছি, আমার যেটা রিয়েলাইজেশন হলো, এনরা দেখতে পুরোপুরি ইউরোপিয়ানদের মতো না হলেও অনেকটা তাদের কাছাকাছি। এরা কিন্তু আরব না, এরা হচ্ছে পার্সিয়ান। আপনারা জানেন যে পৃথিবীর ভিতরে অন্যতম একটা এনসেন্ট সিভিলাইজেশন হচ্ছে পার্সিয়ান সিভিলাইজেশন। এরা হচ্ছে এমন একটা জাতি যাদের কখনো কেউ পরাজিত করতে পারেনি, ইভেন আলেকজান্ডারও পারেনি। তো ইরানিয়ানরা তাদের এই পার্সিয়ান ব্লাড নিয়ে অনেক গর্ব করে, আসলেই গর্ব করার মতো। ইরানিয়ানরা ওভারঅল দেখতে খুবই সুন্দর হয়, এদের চোখের কালার, স্কিন কালার, হেয়ার কালার, সুঠাম বডি, হাইট সবকিছু মিলিয়ে মানে ওভারঅল দেখতে এরা অনেক সুন্দর। এমন কিছু ইরানিয়ানকে আমি দেখেছি, আমি ইউরোপিয়ান ভেবে ভুল করেছিলাম, আমি মনে করেছি ওরাও হয়তো আমার মতন ট্যুরিস্ট। তো ওদের সাথে একটু কথা বলি, পরে কথা বলে দেখলাম যে ওরা আসলে এখানকার মানে লোকাল, একদম মানে পিওর পার্সিয়ান। তো যাই হোক, এখানে আপনারা অনেক আফগানিস্তানের লোকজন দেখতে পারবেন রাস্তাঘাটে, যারা অনেক কাজ করছেন এখানটায়। ইরান সম্পর্কে সারা পৃথিবীতে অনেক নেগেটিভ ধারণা ছড়িয়ে দেওয়া আছে, যেমন ইরান মানেই হচ্ছে একটি কট্টরপন্থী ইসলামিক কান্ট্রি, যেখানে পুরুষ মানুষ মানেই হচ্ছে লম্বা জামা পরা, মাথায় পাগড়ি পরা মোল্লা, আর মহিলা মানুষ মানেই হচ্ছে কালো কাপড়ে মুখ ঢাকা বোকরা পরিহিতা। কিন্তু এখানে আসার পরে সেই ইমেজের সাথে বাস্তবতার কোনো মিল পাচ্ছি না। তো ফাইনালি তেহরানের রাস্তায় হেঁটে বেড়াচ্ছি আর কি। চিন্তা করছি যে সেই কত বছর থেকে তেহরানে আসার আমার একটা ইচ্ছা ছিল ইরানে, কিন্তু ইরানের চারপাশে বা ইরানের সাথে যে একটা যুদ্ধ পরিস্থিতি ছিল, অথবা হচ্ছে যে ইন্টারন্যাশনাল স্যাংশন, এইসব বিভিন্ন কারণ চিন্তা করে এখানে আসার অনেকবার প্ল্যান নিয়েও এখানে আর আসা হয়নি, আসবো করে। তো শেষ পর্যন্ত সাহস করে এসেই পড়লাম। গাড়ি চলে আসার পরে আমাকে কল দিয়েছিলেন, কিন্তু আমি পার্সিয়ান ভাষা কিছুই বুঝতে পারিনি, আর ওই ভদ্র মহিলাও আমার ইংরেজি ভাষা বুঝতে পারেননি। হোটেল থেকে এই ভাইটা এসে গাড়ির লোকেশন ফাইন্ড আউট করে আমাকে দেখিয়ে দিলেন। গাড়িটা রাখা ছিল আমার হোটেল থেকে বেশ পিছনে। গাড়িতে এসে দেখলাম খুবই ইয়াং একটি মেয়ে। তো আমরা হচ্ছে এখন সেই হিস্টোরিক্যাল গোলেস্তান প্যালেসের দিকে যাচ্ছি, যেটা হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট একটা ইরানের। মেয়েটি একটি গান প্লে করে দিল। আমাদের ভিতরে কোনো গল্প হয়নি ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের কারণে। এখানের যারা পুরুষ মানুষ বা ছেলেরা, তারা আমাদের মতনই নর্মাল প্যান্ট শার্ট, জিন্স প্যান্ট, গেঞ্জি সব আধুনিক ড্রেসই পরেন, আর মেয়েরাও পাজামা প্যান্ট ট্রাউজারের সাথে কুর্তা টপস এগুলি পরছেন, আধুনিক যে ড্রেস আছে। কিন্তু তার সাথে সবাই কমন হিজাব ইউজ করছেন, ইসলামিক ড্রেস কোড মেনে চলছেন। কালো বোরকা পরিহিতা মেয়েরাও এখানে আছে, তবে তাদের পরিমাণটা তুলনামূলকভাবে অনেক কম দেখেছি। গাড়ি থেকে নেমে গেলাম, বাকিটা পথ আমাকে হেঁটে যেতে হবে। সামনে যেয়ে ডান দিকে হচ্ছে গোলেস্তান প্যালেস। মূলত এটি হচ্ছে আমার হোটেল থেকে ওয়াকিং ডিস্টেন্স, কিন্তু আমি যেহেতু চিনি না এই পথ, গুগল ম্যাপ দেখে আসতে একটু সময় বেশি লাগতে পারে। তো আমি চাচ্ছিলাম ডে লাইট থাকা অবস্থায় এখানে ঘুরে দেখার জন্য, মূলত সময়টাকে আমি সেভ করতে চাচ্ছিলাম। ইরানে হচ্ছে এখন বসন্ত, চারদিকে অনেক সুন্দর ফুল ফুটে আছে, গাছপালা চমৎকার একটা রূপ ধারণ করে আছে। এখানের যে ইয়াং জেনারেশন আছে, বড় বড় শহরে দেখলাম ওদের ড্রেস আপ গেট আপ খুবই আধুনিক, ওদের গ্রুমিং সেন্স খুবই ভালো। শালীনতার ভিতরে থেকেই সর্বোচ্চ যতদূর সম্ভব ফ্যাশন করা যায় সেটা ওরা ফলো করছে, আর মেয়েরাও আধুনিক রুচিশীল ড্রেসের সাথে মাথায় হিজাব পরছেন। এদিকটা খুবই নিরিবিলি, লোকজন অনেক কম, ইভেন আমি যে কাউকে জিজ্ঞেস করবো আমি এই ধরনের পথচারীও পাচ্ছি না। তো যাই হোক, দুপাশে কিছু অফিস আদালত আছে, এখন ওয়ার্কিং আওয়ার, তো লোকজন রাস্তায় স্বাভাবিকভাবেই কম। গুগল ম্যাপ ধরে সামনের দিকে এগোচ্ছি, আরেকটু সামান্য যে হাতের বাম দিকেই দেখাচ্ছে সেই হিস্টোরিক্যাল ওয়ার্ল্ড হেরিটেজ গুলিস্তান প্যালেস।
পার্সিয়া তথা ইরানের লোকজন খুবই চমৎকার এবং শান্ত প্রকৃতির। ওনাদের সাথে কথা বলে আপনার নিজেরই অনেক ভালো লাগবে। কথা শুনে বুঝতে পারবেন তারা অনেক জিনিয়াস এবং পলাইট। রাস্তা পেরোলেই হচ্ছে সেই গুলিস্তান প্যালেস সামনে এবং চারদিকে রয়েছে খুব সুন্দর বাগান, যেখানে রয়েছে অসংখ্য ফুল গাছ, ছোট বড় গাছপালা, যার উপরে পাখি ডেকে যাচ্ছে, নিচে বসে মানুষ খাচ্ছেন, গল্প করছেন। ইরানে আর একটা জিনিস দেখলাম, প্রচুর পরিমাণে গোলাপ গাছ, খুবই কমন একটা গাছ এখানে। বিভিন্ন ভ্যারাইটির গোলাপ আপনারা ইরানে দেখতে পারবেন। তো ফাইনালি আমি গুলিস্তান প্যালেসে চলে আসছি। এই হচ্ছে টিকিট। তো যেটা সমস্যা হচ্ছে, আমি ওনাদের কারেন্সি আমি চিনি না, বুঝি না। তো এই যে ইরানিয়ান ভাইয়া চিনি, আমাকে হেল্প করলেন আর কি। ভিউয়ার্স, আজকের এই পর্বটি আর বড় করছি না। পরবর্তী পর্বে আপনাদেরকে দেখাবো এই হিস্টোরিক্যাল গুলিস্তান প্যালেস, তেহরানের সেই বিখ্যাত গ্র্যান্ড বাজার, আজাদি টাওয়ার। আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন অসম্ভব সুন্দর পারস্য সভ্যতার এই দেশ ইরানকে। অনেক বেশি ভালো থাকবেন। হ্যাপি ট্রাভেলিং।